আজকে তার কথা শুনলে আবার প্রেল ফাটি যাচ্ছে। অলঙ্গ অবস্থায় কেউ অলঙ্গ আছে, কেউ ছিঁড়া কাপড় পরে আছে। এই স্লোগান দিয়ে আর আমরা উপরে ফাঁকা ফায়ারিং করি। আমি যখন বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সময় যুদ্ধে অংশগ্রহণ করি, আমার সে সময় বয়স মাত্র 16-17 বছর বয়স, সবেমাত্র কলেজ ছাত্র, ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র আমি। তো আমার জীবনের প্রথম আশা ছিল, আমার মনে স্প্রিয় একটা ছিল যে আমি একদিন সেনাবাহিনীতে যোগদান করব, এদেশের সৈনিক আমি হব। এটা আমার জীবনের ইচ্ছা ছিল। আল্লাহর রহমতে যখন 1971 সালে স্বাধীনতা সংগ্রামে যখন আমরা ডাক পেলাম, সেদিন আমাদের 7.5 কোটি বাঙালির উদ্দেশ্যে তৎকালীন আমাদের বাঙালির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আমাদের 7ই মার্চের ভাষণ যখন দিলেন, ওই ভাষণে আমি উদ্বুদ্ধ হয়ে আমি স্বাধীনতা সংগ্রামের দিকে ঝুঁকি হলাম। তখন আমি আমার এক চাচাতো ভাই শফি বুদা এবং আমার এক ভাই 3 জন নিয়ে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলাম। তো তার আগে আমাদের আরেকদিন ডাক পড়লো আমাদের রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাওর জন্য। এই ক্যান্টনমেন্ট ঘেরাওর জন্য আমরা চলে আসলাম, হাজার হাজার জনগণ আমরা ছড়িয়ে আছি, দা কোড়াল, নাটি, খন্তি, কোদাল এগুলো নিয়ে সব চলে আসছি। আশ্চর্যের বিষয়, যেখানে আগ্নেয় অস্ত্র আছে সেনাবাহিনীর, পশ্চিম পাকিস্তান হানাদার বাহিনীর কাছে, যেখানে আমাদের লাঠি ছোটা কোদাল, এটা কিভাবে আমরা তাদের কাছে আমরা যুদ্ধে আমরা জয়লাভ করব, এটা আশ্চর্যের বিষয়। আমরা জানি না, তারপরও আমাদের মনের মধ্যে এমন একটা আবেগ আসতেছে যা আমরা জিতবো, আমরা জয়লাভ করব। আমরা আমাদের বাঙালি সেনাবাহিনীরা সেদিন রংপুর ক্যান্টনমেন্টে যারা ছিল তাদেরকে অস্ত্র সমস্ত কেড়ে নিয়ে তাদেরকে নিরস্ত্র করে রাখছিল। তারাও আমাদেরকে ডাকতেছিল যে আপনারা আসেন, ক্যান্টনমেন্টের দিকে আসেন, আমরা অস্ত্র ছিনিয়ে নিয়ে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই সাহসে আমরা মানুষকে নিয়ে আসছিলাম। সেদিন আজকে যে ঘাঘট, নিষ্পেদগঞ্জের ঘাঘট জেলা, সেই ঘাঘট পার হয়ে আমরা চলে আসছিলাম, হাজার হাজার জনতা চলে আসতেছি এই ক্যান্টনমেন্ট ঘেরাওর জন্য। ক্যান্টনমেন্টের পাশে যখন আমরা এসেছি, তখন আমরা সামনে দেখি 4টা জিবে, খোলা জিবের মধ্যে খান সেনারা মেশিন গান সেট করে দিয়ে আমাদের দিকে সামনে দিয়ে অগ্রসর হচ্ছে এবং গুলি করতেছে। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, সেদিন তারা নিজ দিয়ে গুলি করতো, তাহলে আমাদের একটা বাঙালি থাকতো না। হাজার হাজার জনগণ আমার নারী ছোট নিয়ে আসতে ওরা অবাক লাগিয়েছে যে এটা কোন ধরনের, এত বাঙালির এত সাহসী, আমরা জীবনে ওরাও কল্পনা করেনি যে বাঙালির নারী ছোটা নিয়ে আমাদের অস্ত্রের কাছে আসতেছে। হ্যাঁ, ট্যাঙ্ক কামান গোলাবাজি যেখানে আছে, এখানে কিভাবে তারা আমাদের কাছে আসতেছে। তারপরে তারা মেশিন গানের গুলি শুরু করলো, তখন আমরা ওখানে বিশৃঙ্খলা অবস্থা, ওখান থেকে যেখানে পাই সেদিকে ছুটি চলে গেলাম। আমি এখান থেকে ছুটি ঘাঘটের দিকে চলে যে একটা বাঁশঝাড়ের দিকে লুকিয়েছিলাম, সেখানে দেখি অনেক বাঙালি বিভিন্ন রাস্তায় সেখানে আছে লুকিয়ে আছে। খান সেনারা যখন ওখানে গিয়ে দেখে কোথাও যেখানে লুকিয়ে আছে সেখানে গুলি করে সবগুলো মেরে ফেললো। তারপরে আমরা আল্লাহর রহমতে যেদিন বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণ দিলেন, সেই ভাষণে আমি উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য আমরা তৈরি হলাম। আমার তখন ছিল বাবা মা, দাদা দাদি সবাই ছিল। আমি দাদা দাদি বাবা মা ডাকলাম, বাবা এইরকম আমাদের যুবক সম্পর্ক ছেলে মেয়েদের ধরতেছে, মারতেছে, আমরা এইভাবে মরতে চাই না। আমরা মরলে আমরা এই দেশের জন্যে, এই জনগণের জন্য, মাটির জন্য আমরা যুদ্ধ করে মরবো। এই মন মানসিকতা তখন দাদা দাদি আমাকে দোয়া করিয়া মাথায় হাত বলি দিয়ে আমাকে দোয়া করি, বললো ঠিক আছে, আমরা দোয়া করলাম, তোমরা যেন যুদ্ধ শেষ করে দেশ স্বাধীন করে আবার ফিরে আসতে পারো। আমার দাদার বয়স হলো তখন 110 বছর। উনি লাঠিতে ভর দিয়ে হাঁটতো। আমাকে প্রায় 1 কিলো রাস্তা আমাকে লাঠি ভর দিয়ে হাঁটতে আমাকে কাঁদতে যায় আর আমাকে দোয়া করে যায়। তখন যখন আমি বিদায় নেই, তখন একটা মারাত্মক এমন একটা আবেগ সৃষ্টি হলো। আমার দাদা আমার মাথায় হাত বলিয়ে দিচ্ছে, ঠিক আছে, আমি তোমাকে দোয়া করতেছি, আল্লাহ যেন তোমাকে দেশ স্বাধীন করিয়া আবার যেন আমার সাথে সাক্ষাৎ করায়। আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ আমরা 9 মাস যুদ্ধ করেছি, ভারতের উদ্দেশ্যে চলে গেলাম। সীতাই বর্ডারে আমরা যুদ্ধের জন্য আমরা পোলিং করি, আমাদের নাম ঠিকানা নিল। নাম ঠিকানা নেওয়ার পর শুধুমাত্র ওখানে আমাদের সিদ্দিক এমপি, তৎকালীন আমাদের জাতীয় সংসদ, আমাদের আমার রংপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম সিদ্দিকুর রহমান, উনি এবং আওয়ামী লীগের অনেক নেতা ওখানে আছে। আমাদের পোলিং করিয়া নাম ঠিকানা নিচ্ছে এবং একটা করে আমাদের প্লেট দিল, একটা করে মগ দিল, ওই আমাদের মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে আছি। ওই রাত্রে আমরা ওখানে খাওয়া দাওয়া করিয়া আমাদের গাড়ি দিল, গাড়িতে আমরা চলে গেলাম মুজিব ক্যাম্পে, ট্রেনিং ক্যাম্পের উদ্দেশ্যে চলে গেলাম। প্রতিমধ্যে ওখান থেকে অনেক দূর হয়, প্রতিমধ্যে মাথাভাঙ্গা নামক একটা জায়গা, সেই জায়গাতে আমরা রাত্রে অবস্থান করলাম। রাত্রে যখন খাবার দিল, খাবার বসিয়ে আমাদের কান্না আসলো, হায় রে বাবা মাকে ছাড়িয়ে আসলাম,
আমরা কোথায় যাচ্ছি, কি হবে কি হবে কি হবে এরকম চিন্তায় পাচ্ছি না। যাই হোক, তারপরে আমরা রাত্রে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার যে মানটা দিল ভারত সরকার আশ্চর্যজনকের, এক মানে ভাতের মধ্যে এত পাথর আমরা খাইতে পারি না, দাঁতের মধ্যে করামর শব্দ হয়, তারপরে গিলি গিলি খাইলাম। রাত্রে কোনো মধ্যে খাওয়া দাওয়া, বালিশ নেই, রাত্রে শুই কেমন করি, 2টা করে ইট নিয়ে আসিয়া আমরা রাত্রে কাটাইলাম, খুব কষ্টে কাটালাম। যাই হোক, রাত পোহাদের পর আমরা চলে গেলাম ভারতের উদ্দেশ্যে ট্রেনিং ক্যাম্পে মুজিব ক্যাম্প আমাদের ট্রেনিং। সেখানে যা দেখি কেবল ক্যাম্প তৈরি হচ্ছে, সেই ওখানে গিয়ে আমাদের ফলিং করিয়ে আবার নাম ঠিকানা দিল, আমাদের বুকে একটা স্যালেট দিল, আমাদের নাম, আমার তখন বডি নাম্বার দিল 2/25। আমরা ট্রেনিং দিলাম 32 দিন। এই 32 দিন ট্রেনিংয়ে মানে এমন অবস্থা ট্রেনিং, কারণ যেখানে আমাদের তো সেনাবাহিনীর ট্রেনিংয়ে দেয় 1.5-2 বছর করি, তারপরে তারাও উপযুক্ত একটা যুদ্ধের মাঠে যুদ্ধ করার মতো একটা ইয়ে হয় না। আর আমরা এখন মাত্র 32 দিন ট্রেনিং দিছি। একটা অস্ত্র দিল, একটা রাইফেল, এটার নাম কি রাইফেল, এটা কয়াংশে বিভক্ত, 3 অংশে বডি বারেল, এইটা শিখেলো, এবং এটা রেঞ্জ কত দূর, কীভাবে গুলি করবেন এটা জাস্ট জানাইলো। তারপর ফায়ারিং স্কুলে নিয়ে যা ফায়ারিং করলো, ওটা শেষ। তারপর নিয়ে গেলো এলএমজি ওই একই অবস্থা ট্রেনিং দিলে, এটার নাম এলএমজি, এটা কোন সময় কোথায় ব্যবহার করা হয়, এর রেঞ্জ কত দূর, এর ম্যাগজিনে কতটুকু গুলি থাকে, এটা জাস্ট জানাইলো। তারপরে জানার পর ফায়ারিং স্কুলে ওটা ফায়ারিং করলো। তারপরে দিল গ্রেনেড। এই গ্রেনেডের কাজ কি, গ্রেনেড আমরা কোথায় ব্যবহার করব, কীভাবে ইউজ করবো, সেটা শিক্ষা দিল। তারপর ওটাই নিয়ে গেলো আমাদের একটা উত্তর পাহাড়ের মধ্যে, ওখান থেকে নিক্ষেপ করলাম নিচে, বাস ওটা আমার ট্রেনিং শেষ। এমনিভাবে স্টেন গান, SLR, এইরকম যত রকমের আছে এরকম শিখালো। তারপরে আমরা ছিলাম গেরিলা বাহিনীর কিছু ছিল, মানে ইন্ডিয়ান শিখ ক্যাপ্টেন, ইন্ডিয়ান আর্মিরা ছিল, আমরা ছিলাম বাঙালি, ওরা ছিল ওরা হিন্দি কথা বলতো। আমরা কিন্তু ট্রেনিং ক্যাম্পে আমরা খুব বিপদে পড়েছিলাম। এমনিভাবে আমরা একটার পর একটা আস্তে আস্তে আমরা আগাইতাম, আমরা যাইতাম, আমাদের লোকমত্ত, ওদেরও লোকমত্ত। ওরা এমনই একটা সাহসী যোদ্ধা ছিল, বিশেষ করে পশ্চিম পাকিস্তানি খানসানারা। আমি দেখেছি ওরা কিন্তু অনেক সময় আমরা টের পাই, আমরা দূর থেকে দেখি, ওরা বুকের অস্ত্র নিয়ে ওরা বলে আলীর নাম নিত, আলী নিয়ে জোরে আসতো, আর আমরা ওই সময় ফায়ারিং করি, আমরা বিরাট ফায়ারিং করে মারতাম। যাই হোক, আমরা এমনিভাবে আমার জীবনের বহু ইতিহাস হয়েছে। আজকে বিগত 9টি মাসের কথা বলতে গেলে আজকে প্রাণ ভরে যায়। আজকে আমাদের অনেক মা বোন, আমার অনেক ভাই বোন আমরা এই যুদ্ধের মাঠে হারিয়ে ফেলছি। আজকে তাদের জন্য বুকে ব্যথা হয়। আমরা তাদের জন্য তাদের জন্য এমন একটা আমাদের আবেগ আসে যে তারা কি করলো, আজকে দেশের জন্য আমরা কী করলাম। যাই হোক, ইতিহাস বহু, যুদ্ধের মাঠে বহু ঘটনা ঘটে গেছে। আমি একটা ইতিহাস, আমার জীবনের একটা ইতিহাস বলি। একবার আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেনরা আমাদের পাঠিয়ে দিল আমাদের নিজের এলাকায়, 8 জন ছেলেকে পাঠিয়ে দিল আমাদের রংপুরে। কেউ আমাদের টাউন হলে গ্রেনেড করতে হবে, তারপরে রেল স্টেশনে করতে হবে, এবং সিনেমা হলে করতে হবে। যাই হোক, আমাদের 8টা ছেলেকে গ্রেনেড, শুধুমাত্র 2টা করে গ্রেনেড নিয়ে আমাদের পাঠাইলো। আমরা আসতেছি, সেদিন আমরা শীতেই বর্ডার দিয়ে আসতেছি, ভেতরে ঢুকছি, প্রায় 6 কিলো ভেতরে ঢুকছি। দহগ্রাম হাই স্কুলের পাশে যখন আমরা আসলাম, তখন দেখি সামনে খানসানারা একটা ব্যাংকার করিয়া ওখানে ডিউটি দিচ্ছে। আমার প্রায় 200 গাছ দূর আমাদের যে গাড়িটা ছিল, গাড়িটার ভুল পথে কিন্তু নিয়ে গেছে। আমরা এত করে বলছি মেন রাস্তা দিয়ে আমাদের যাওয়া যাবে না, আমরা ছোটো ছোটো রাস্তা, ওইরকম চিকন রাস্তা দিয়ে আমরা যাবো, কারণ মেন রাস্তায় গেলে আমাদের কিছুক্ষণ সময় অ্যাটাক করতে পারে। যাই হোক, ওখানে আমাদের অ্যাটাক হয়ে গেলাম। আমরা 8 জনের মধ্যে দেখলাম, পরে ওরা খানসানারা ওখান থেকে একটা গুলি করলো, তখন ফাঁকা ফায়ার করলো। তখন একটা রাস্তার থেকে আমরা এক সিটি দিয়ে 3 জনে আমরা একটা বিলের মধ্যে পড়ে গেলাম, আর 5 জন আর এক সিটি চলে গেল নিয়ে। আমার একটা বিরাট একটা দলগ্রাম স্কুলে, একটা হাই স্কুলের পাশে একটা ছিল, বিল ছিল। ওই বিলের মধ্যে আমরা আস্তে আস্তে যেমন আস্তে আস্তে আগায়, ওইভাবে 1 গালা পানি ছিল, ওইখানে যাইতেছিল। 1 গালা পানির মধ্যে আমরা পড়ে গেলাম 3 জন। আমরা কাঁদতেছি যে ওই ভাই, আমাদের সাথী ভাই যে 5 জন আছে, ওরা মারা গেল নাকি গুলিতে। আমরা এদিকে অতিরিক্ত কিন্তু গুলি চলছে। প্রথমে রাইফেল দিয়ে গুলি করছিল, তারপরে ওরা ব্রাশ ফায়ার মেশিন গান দিয়ে গুলি চললো। জাস্ট 8টার সময়, সন্ধ্যে 8টার সময় গুলি শুরু হয়েছে, রাত 12টা পর্যন্ত। আমরা ওই পানির মধ্যে, ওই রোয়ার ক্ষেতের মধ্যে আগাইয়া সামনে যাই। সামনে ওখান থেকে অনেক দূরে, ওখান থেকে প্রায় 3-4 কিলো দূরে বাতি দেখা যাচ্ছে। আমরা কিন্তু কোন দিক যাব ওখানে দিক নির্ণয় করতে পারতেছি না, কোনটা পূব, কোনটা পশ্চিম, কোনটা উত্তরের কিছু খেয়াল নাই। আমরা অন্যরকম অবস্থা হয়ে গেলাম। তারপরে আস্তে আস্তে যেতে দেখি একটা প্রায় 1 কিলো ডিস্টেন্স দেওয়া দেখি একটা পুকুরের পাড়ের মধ্যে উঠলাম আমরা 3 জনে। উঠিয়া
আমরা যখন দেখলাম তার শরীরের মধ্যে ওজন লাগতেছে, শরীরের মধ্যে ওজন কেন দেখি যে এত বড় বড় জোঁক আমাদের সম্পূর্ণ শরীরের মধ্যে ধরছে। এই জোঁকগুলো দেখি আমরা সবাই অবাক হয়ে গেলাম। তখন খালি আমাকে ধরিয়া ছিঁড়ি ফেল দেয়, সে আমার বন্ধুর দুইটা প্রস্তাবের দ্বারে দুইটা জোঁক ধরছে। তারপরে আমি তার সে টান ছিলাম, সে চিল্লাছে কাশিম ভাই বাঁচাও, কাশিম ভাই বাঁচাও, কী হয়েছে? জোঁক ধরছে, দেখি তো চোখ এত দূর ভেতরে ঢুকিয়েছে। আমি তার বালার হাত দিয়ে ধরিয়া সে জোঁকগুলা বাড়ি দিলাম। যাই হোক, এভাবে তো আমরা তিনজনে গালা ধরে ওটাকে কান্না শুরু করলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ কোথায় আমরা আসলাম, কোথায় আসলাম। তারপরে ওখান থেকেই আমরা কোথায় যাব? আমরা ভারতের উদ্দেশ্যে যাব। আমাদের যে ভারতের আর্মি আমাদেরকে একটা রেড করতে পারেছিল, সেটা যা আনসাকসেসফুল হয়ে চলে আসলাম। প্রতিমধ্যে আমাদের অ্যাটাক করলো খান সেনারা। এখন আমরা কী জবাব দেবো? ওই গ্রেনেড নিয়ে আমরা চলতেছিলাম। তারপরে দেখি ওখান থেকে পাশে একটা পাড়া আছে, বাতি জ্বলে, সেখানে গেলাম। এক বাড়িতে গেলাম, চাচা চাচা বলে ডাকতেছি। চাচা বাড়ি হলে জানালা দিয়ে দেখে, বাবা আপনারা কে মুক্তিযোদ্ধা নাকি? এখন আমরা ভয়তে বলতেও পারি না এটা খান সেনার এলাকা না এটা মুক্ত এলাকা, এটা বলতে পারি না। যাক ভয় বলেন, চাচা আমরা মুক্তিযোদ্ধা। সর্বনাশ, এখানে থাকবেন না, এখানে বা খান সেনার এলাকা, রাজাকার এলাকা, এখানে থাকেন না বাবা, ওই এলাকায় যাও, ওই পাড়ায় যাও, ওই মুখ একটা আওয়ামী লীগের লোক আছে, ওকে বাড়ি তোলো। তা ওনার কথা মোতাবেক আমরা এলোমেলো রাস্তায় চলে গেলাম। যা তার বাড়িতে উঠলাম, এত ডাকাডাকি করছেও ভয় ওঠে না। অনেকক্ষণ পর এক লোক আসলো, আপনার কে? তাহলে আমরা মুক্তিযোদ্ধা। আসেন আসেন আসেন। ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে আমাদের জামা কাপড় দিল। আমাদের তখন রক্ত ঝরতেছে, ওই যে যোগগুলো খাইলো, যোগগুলো কাটছে, যে এই যোগ কাটতে আমার রক্ত বন্ধ হচ্ছে না, সব সময় শরীর আমাদের দুর্বল হয়ে যাচ্ছে। তখন ওই বাড়ির আওয়ামী লীগের যে একজন নেতা আছে, তার স্ত্রী, উনি আমাদের সান্ত্বনা দিচ্ছে, চোখের পানি মুছতেছে, কথা বাবা এখানে তোমার মা নাই, বাপ নাই, আমরাই তোমার বাবা মা, আমরাই তোমার বাবা মা, কোনো চিন্তা করেন না, একদিন দেশ স্বাধীন হবে বাবা, আমরা দোয়া করবো, তোরা চিন্তা করেন না। ওনারা সাহস দিলেন। তারপরে এক ঘরের মধ্যে থাকলাম, রাতটা কোনো মতে কাটালাম। সে দুইটার থেকে এই ঘুম ধরে না, 4টার দিকে যখন আজান দেয় ওই সময় ডাকে তুললো আমাদের। উনি তখন একটা মুরগি জব করে ভাত খাবার জন্য ডাকতেছে, বাবা ওঠেন ওঠেন। এই ভাত খাবার বসিয়ে আমরা ভাত খাইতে পারি না। তখন মনের মধ্যে একটা আসলো, আবেগ আসলো, হাই কথা, আজকে বাবা মা মাই থাকলে, বাবা মার পাশে থাকলে বাবা মা এইভাবে আমাদের খাওয়াইতো, সেই বাবা মার আদরটা আমরা এখানে আমরা পাচ্ছি। যাই হোক, ওনার সান্ত্বনা দিল, আমরা খাইলাম, খাওয়া দাওয়া করিয়ে তার ভারতের উদ্দেশ্যে চলে গেলাম। হয়েছে আমার জীবনে এরকম বহু গোলাগুলি হয়েছে। যেমন আমরা চিলেহাটি ক্যাম্পে আমরা ফেস টু ফেস যুদ্ধ করেছি। আমাদের অনেক কাজ ছিল। আমরা প্রথম কিন্তু ব্রিজ ভেঙে দিতাম, তারপরে রাস্তাঘাট ভেঙে দিতাম। খান সেনারা বেশি চলাচল করতো, ওদেরকে রাস্তাটা বন্ধ করে দিতাম, প্রোটেকশন বন্ধ করে দিতাম। তা এই অবস্থা আমাদের চিলেহাটি ক্যাম্পে যখন আমাদের সাথে ফেস টু ফেস যুদ্ধ শুরু হলো, ওরা হঠাৎ করে আতঙ্কে হামলা করলো। আমরা ক্যাম্প থেকে যাইতেছি, প্রতিমধ্যে আমাদের প্রায় 400-500 গজ ডিস্টেন্স এইরকম যুদ্ধ আছে। আমরাও দেখতেছি, তারাও দেখতেছে। ওরাও ব্রাশ ফায়ার মারতেছে, আমরাও ব্রাশ ফায়ার মারতেছি। এই অবস্থায় আমাদেরও অনেক লোক মরছে, ওদেরও অনেক মরতেছে। এই অবস্থার পরে আমাদের প্রথম কিন্তু আমরা ইন্ডিয়ান আর্মিরা কিন্তু আমাদের সহযোগিতা করে নেই। প্রথম আমরা সামনের দিকে মুক্তিযোদ্ধারা আমরা সামনে গেছিলাম। তারপরে যেদিন ভারত সরকার যেদিনকে স্বীকৃতি দিয়েছে, সেদিন থেকেই ভারতের আর্মিরা আমাদের সাথে যোগ দিল এবং তারা সামনে গেল, আমরা পেছনে। যেহেতু ওদের পশ্চিম পাকিস্তানি খান সেনাদের ছিল ট্যাঙ্ক, কামান, গোলা বারুদ, আর আমাদের ছিল সামান্য রাইফেল, LMG। এটা দিয়ে তো অত বড় অস্ত্রের কাছে তো আমরা যুদ্ধে পারতেছি না। তখন স্বাধীন পেছনে যখন ইন্ডিয়ান সেনাবাহিনীরা যখন ট্যাঙ্ক, কামানগুলি আবার শুরু করলো, তখন আমাদের সাহস আরও বাড়লো। তখন আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি, ওরা পিছিয়ে ফেলে যাচ্ছে। এই অবস্থায় গেতে গেতে একদিন আমাদের ইয়েতে হলো কি, পঞ্চাঘাট যিনি একটা ঘটনা বলি। পঞ্চাঘাট যিনিকে আমরা মানে মুক্ত করি, ওইখানে একটা ব্যাংকার ছিল। ওই ব্যাংকার থেকে 32 জন মেয়েকে আমরা যখন উদ্ধার করলাম, ওই মেয়েরা ছিল স্কুল কলেজের ভার্সিটির ছাত্রী ছিল। এতে যে অত্যাচার করেছিল খান সেনারা, আজকে তার কথা শুনলে আবার প্রেল ফাড়ি যাচ্ছে। তাদের দেখিয়ে আবার কাল্লা আসতেছে। ওরা বলতে বাবা বাঁচাও, মা বাঁচাও, বাবা বাঁচাও, এই যে আর্তনাদ, আমরা তো ঠিক নিজেকে সংযত রাখতে পারতাম না। তখন কী করি, আমাদের যার যে পরনে কাপড় আছে, সে কাপড় তার উলঙ্গ অবস্থায়, কেউ উলঙ্গ আছে, কেউ ছিঁড়া কাপড় পরে আছে, কেউ প্রেগনেন্ট অবস্থা আছে। সেই জিনিসটা দেখিয়া আমি যখনই আমার এই কথাটা মনে পড়ে, তখন আমি নিজেকে সংযত রাখতে পারি না। তখন আমরা কী করলাম, ওই মেয়েদের কান্না দেখে সামাইলাম, তাকে কাপড় চোপড় পরে দিয়ে তখন একটা গাড়ি নিয়ে আসি, আমরা ওদেরকে নিয়ে একটা মুক্ত এলাকা নিয়ে তাদেরকে রাখিয়ে দিয়েছিলাম। যার যেটা বাড়ি, যার যেখানে তার সেখানে আমরা সংবাদ দিয়ে তারা সেখানে চলে গেল। আর আমরা তো যুদ্ধের মাঠে থাকলাম। তারপরে এইভাবে আস্তে আস্তে আমরা আসলাম। আস্তে আস্তে আমরা যখন আমরা ঠাকুরগাঁয়ে আসলাম,
দখল করতে করতে যখন ঠাকুরগাঁয়ে আসলাম, ঠাকুরগাঁয়ে পিটিএতে আমাদের ক্যাম্প ছিল। ওই পিটিএর থেকে ওইখান থেকে ক্যাম্প দিয়ে আমরা বীরগঞ্জ খানসামার দিকে অ্যাডভান্স করতেছি। যেদিন বীরগঞ্জ খানসামা যেদিন আমাদের মুক্ত হয়ে গেল, সেদিন দেশ স্বাধীন হলো, সেদিন 16 ডিসেম্বর। তারপরে ওখান থেকে আমরা ব্যাক করলাম। ওই দিন খানসামারা সারেন্ডার করলো। আমরা যখন সংবাদ পেলাম তার সারেন্ডার করছে, আজকে স্বাধীন হলো, তখন আমরা ক্যাম্পের দিকে আসলাম। ক্যাম্পের দিকে আসিয়া আমাদের ক্যাম্পের ইনচার্জ ছিল মেজর সদরুদ্দিন। ওই ওনাকে আমি ঘাড়ে নিয়েছিলাম। এই ঘাড়ে নিয়ে উল্লাস করে যে স্লোগান দিলেন, জয় বাংলার স্লোগান, স্বাধীনতার স্লোগান। এই স্লোগান দিয়ে আর আমরা উপরে ফাঁকা ফায়ারিং করি, আনন্দ উল্লাস সারা শহরের মধ্যে ট্রাকে করিয়া আমরা মুক্তিযোদ্ধারা উঠিয়া ফাঁকা ফায়ারিং করি আর আমার অভিযান দিয়ে স্লোগান দিয়ে আর উঠি। তা এই ধরনের জীবনে বহু ঘটনা ঘটেছে, বহু হয়েছে। আমার এক সময় আমি মনে করেন ভাত খাওয়া দাওয়া আমার করতে পারতাম না। আমরা গোসল 15 দিন 20 দিন 1 মাস পর গোসল করি, গোসল হয় না। এক সময় আমাদের গা সম্পূর্ণ ঘা হয়ে এমন অবস্থা হয়ে গেল। তখন আমরা তেঁতুলিয়া হাসপাতালে একটা ছিল মুক্ত এলাকা, ওই এলাকায় ওই হাসপাতালে ভর্তি হলাম। 12 থেকে 15 দিন আমি ভর্তি ছিলাম। ওই সময় দেখলাম বাংলাদেশের বিভিন্ন এলাকার থেকে আমাদের মুক্তিযোদ্ধারা আহত, কেউ হাত নাই, কারো পা নাই, এই অবস্থা দেখি। তাদের সাথে কথা বলি, এইটা দেখলে মন ভাজ অন্যরকম। আমাদের বিদেশ থেকে সাংবাদিকরা আসতে আমাদের সে ছবিগুলো নিত আর বিদেশে পাঠিয়ে দিত। যাই হোক, এইরকম আমাদের জীবনে বহু ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো বললে সত্যিকারে আমাদের প্রাণ ফেটে যায়। যাই হোক, আজকে যে উদ্দেশ্যে আমরা দেশ স্বাধীন করছি, আসলে আমরা সেটা বাস্তবায়ন করতে পারতেছি না। আমাদের উদ্দেশ্য হলো আমরা বাঙালি। আমাদের সেদিনকার স্লোগান ছিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। আজকে সেই বাঙালি, হ্যাঁ বাঙালি, আমরা আমাদের মধ্যে ঐক্য শান্তি শৃঙ্খলা নাই। আজকে যদি ঐক্য থাকতো তাহলে আজকে সত্যি বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত করতাম। আজকে আমাদের দেশের মধ্যে যে অবস্থা বর্তমান চলছে, এতে সত্যি দুঃখ হয়। আজকে অনেক লোক, সাধারণ লোক যখন বলে মুক্তিযোদ্ধা হিসেবে যে আপনারা দেশ স্বাধীন করলে, এ দেশে আপনারাও শান্তি পাচ্ছেন না, আমরাও শান্তি পাচ্ছি না, এটা কোন স্বাধীন? আসলে এটা খুব খারাপ লাগে, খুব ব্যথা লাগে যে এটা তো আমরা চাইলাম। আমরা স্বাধীন চাচ্ছিলাম, আমরা বাঙালিরা একে অপরের ভ্রাতৃত্ববোধ মনোভাব নিয়ে চলবো, আমরা একে অপরের ভালোবাসা নিয়ে থাকবো, কিন্তু সেটা আজকে পাচ্ছি না। যাই হোক, আল্লাহর কাছে আমরা আবেদন করি, আমরা চাই সারা বাঙালিরা আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। আমাদের যেটা মুখ্য উদ্দেশ্য, আমরা যেন একে অপরের ভ্রাতৃত্ববোধ মনোভাব নিয়ে সুখ দুঃখে যেন বসবাস করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি, কামনা করছি আল্লাহর কাছে। আল্লাহর জন্য আমাদের দেশটাকে আরও শান্তিপূর্ণভাবে, আমাদের সমস্ত রাজনৈতিক দল যারা আছে সবাই যেন এই বাংলাকে ভালোবাসে, বাঙালিকে ভালোবাসে, এই দেশকে ভালোবাসে, এই দেশের মানুষকে ভালোবাসে নিয়ে আমরা থাকতে চাই, একে অপরের ভ্রাতৃত্ববোধ মনোভাব নিয়ে। এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা এখানে শেষ করছি।